আপনার কথা থেকে একটা প্রশ্ন জাগলো, আমি ছোট্ট করে মোস্তফা ফিরোজ আপনার কাছ থেকে একটু সেই প্রশ্নটা জানি যে দেশ চালাচ্ছেন আমলারা, এটি কি আপনার কাছে মনে হয় মানে তার একটা লক্ষণ কি এরকম যে শিক্ষা উপদেষ্টা বললেন যে তিনি চেয়েছিলেন পরীক্ষা পেছাতে কিন্তু শিক্ষা সচিবের কারণে পারেন নাই, পরবর্তীতে গভীর রাতে সেই সিদ্ধান্ত হলো, যদিও শিক্ষা উপদেষ্টাই সেখানে উপস্থিত ছিলেন না, তাকে ফোনেও পাওয়া যায় নাই এই সিদ্ধান্ত নেবার জন্য, মানে আসলে কি দেশ আমলারাই চালাচ্ছেন? তা আমরা ঠিক বলবো না, এটা একটা গোজামিল ভাবে চলতেছে। আপনারা আহ, হ্যাঁ, এক অর্থে যারা উপদেষ্টা পরিষদে আছে তারাও তো এক ধরনের এক্স আমলা, তাই না? এবং আহ, তারা এখন এনজিওর সাথে যুক্ত আছে। আর রাজনীতিকরা তো চালাচ্ছে না, এটা পরিষ্কার। আমলারাও কতখানি চালাচ্ছে আমার সন্দেহ আছে। কারণ সেই আমলার যেই ভিত্তিটা বা স্তরটা, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ দুর্বল হয়ে গেছে। সেই আমলারা নেই। আওয়ামী লীগ আমলে যে শক্তিশালী একটা পলিটিক্যাল আমলাতন্ত্র দেখতাম, সেই আমলারা নাই। তারা রাজনৈতিক ভাবে একটা দলপুষ্ট আমলা চক্রকে দেখতাম। তারা একটা প্রভাব ছিল, কিন্তু এখন সেই অর্থে কিন্তু নেই। ফলে এই কারণেই বললাম যে পুরের আমলাতন্ত্ররাও কিন্তু যখন নাকি কোনো রেগুলার গভর্নমেন্ট থাকে না, তখন আমলাতন্ত্ররা তারা চালায় প্রশাসন, সরকার। কিন্তু বাংলাদেশে এই যে 15 বছরের শাসনের ফলে এবং তারপর বহু আমলা গ্রেপ্তার, বহু আমলা অবসর, বহু আমলা পলাতক থাকার কারণে আমলা এবং পুলিশ সব দুই মানে সামরিক বেসামরিক সব ক্ষেত্রেই একটা শূন্যতা তৈরি হয়েছে। এটা তো তৈরি হওয়ার ফলে এখন যে আবার রাজনীতিতেও মানে অর্থাৎ সরকার পরিচালনায়ও যেহেতু আবার রাজনীতিকরা নাই, ফলে একটা ভয়ঙ্কর একটা দুর্বলতা সব ক্ষেত্রে দেখা যাচ্ছে। সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। দেখলেন না ওই যে প্রধান উপদেষ্টা, ওই যে চট করে মাইলস্টোনের এতে মানে সাহায্যের আবেদন করে পরে আবার হুম। পাল্টানো। তারপরে 8 তারিখে 8ই আগস্ট সেটাকে আবার একটা ঐতিহাসিক দিন হিসাবে আহ, মানে চিহ্নিত করার চেষ্টা করলো, আবার পরে পরিবর্তন। এই যে বারবার পরিবর্তন, বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিল পোশাক নিয়ে, আবার পরিবর্তন। এইগুলি হয় কেন? এগুলি হয় ওই কারণেই যে শক্তিশালী আমলাতন্ত্র বা দলীয় দলীয় শক্তিশালী আমলাতন্ত্র নাই। আবার ক্ষমতায় যারা আছেন তারাও আবার রাজনৈতিক না। ফলে দুইটা মিলে একটা তালগোল জগা খিচুড়ি অবস্থা। এই কারণেই তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এমনি বলছেন না যে যত দিন যাবে তত ভালো হবে। অনেকে মনে করেন যে না, একে সুযোগ দেওয়া উচিত, ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো লোক, তিনি আরো কয়েক বছর থাকুক। তো ভাই, উনি তো থাকলে হবে না, ওনার টিম করি। ওনার সাথে যদি টিম না থাকে তাহলে উনি একা একা থেকে কি করবে? এটা তো নোবেল পুরস্কারের কোনো বিজয় মানে আয়োজন না। হুম। এটা তো দেশ পরিচালনা। দেশ পরিচালনা করতে গেলে তার একটা মানে তার ডালপালা লাগবে, হাত পা লাগবে। সেই হাত পা তো ডালপালা নাই তার। এটা হলো বাস্তবতা। সেই কারণে কিন্তু ওই যে আমাদের মানুষের মধ্যে একটা প্রচলিত ভিত, কারণ তারা ওই রাজনৈতিক শাসন দেখতে দেখতে তারা খুব আতঙ্কিত। তারা দেখতেছে যে আগে চাঁদাবাজি হতো, ওই এখন তো চাঁদাবাজি হয় না। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে আগে 1 লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন 5 লাখ টাকা। তা আবার আমি যদি বলি আগে চাঁদা দিতে হতো 1 লাখ টাকা, এখন চাঁদা দিতে হচ্ছে 10 লাখ টাকা, সেটাও তো। তাহলে এটা কারা দিচ্ছে? ব্যবসায়ীরা দিচ্ছে। আর সাধারণ মানুষ কাকে দিচ্ছে? কারা সংগ্রহ করতেছে এই চাঁদা? কারা সংগ্রহ করতেছে এই ঘুষ? এগুলো তো মানুষ বোঝে, এগুলো মানুষের মুখে মুখে যে কারা এখন চাঁদাবাজি করছে, কারা দুর্নীতি করছে। তো সুতরাং এই যে একটা জগাখিচুড়ি অবস্থার মধ্যে দুর্বৃত্তরা, এরা রাজনৈতিক দুর্বৃত্ত। আমি বলবো না যে এরা বিএনপির। আমি যখনই কেউ অপরাধের সাথে যুক্ত হয় তখন সে অপরাধী হয়। কিন্তু তারা যেহেতু আবার রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে, ফলে আলটিমেটলি দলের গায়ের উপর থাকে। কিন্তু দল কিছু করতে পারছে না কেন? দল হচ্ছে সাংগঠনিক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু সে তো প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে, সে যাচ্ছে, মামলা হচ্ছে, সেগুলি কিন্তু আবার ছাড়া পাচ্ছে। আবার দেখেন, মানে একই মামলার মধ্যে সাংবাদিকরা মানে কারাগারে, আবার ওই একই মামলায় তারকারা আবার বাইরে, তারা জামিন হুম। পেয়ে যাচ্ছে। এটা একটা হযবরল অবস্থা। তো মানে একটা কোনো নীতি নাই যে আমি নীতিতে একটু এই প্রসঙ্গে, তাহলে আমি আসলে অন্য একটা মানে এই বিষয়টা শেষ করতে চেয়েছিলাম, কিন্তু এই একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে একটু কথা আপনি বললেন যে একই মামলায় কেউ ভিতরে কেউ বাইরে, সাংবাদিকরা ভিতরে তারকারা বাইরে। আবার মামলারও তো কি অবস্থা, মানে দেখলাম সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তাকে গ্রেপ্তার করা হলো। তাকে গ্রেপ্তার মানে তার বিরুদ্ধে যে অভিযোগ, এমনকি আদালতে বিএনপি খুশি হলো, বিএনপি বলল মানে গ্রেপ্তার করাতে সন্তোষ জানে, সরকারকে ধন্যবাদ জানালো। আদালতে যে রাষ্ট্রপক্ষের আইনজীবী তারাও যে যুক্তি বললেন যে তিনি আসলে
তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন, ধ্বংস করেছেন, বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার বিরুদ্ধে মামলা হচ্ছে যুবদল নেতা হত্যা ওই মামলা। হত্যা চেষ্টা, মানে এটা হ্যাঁ, হ্যাঁ। এটা করে হয় কি, মানে আসল জিনিসগুলোকে একদম দুর্বল করে দিচ্ছে। মানে তার বিরুদ্ধে সে একটা গণতন্ত্রকে ধ্বংস করছে, একটা নির্বাচন ব্যবস্থাকে তছনছ করা, মানে কি একটা প্রতিষ্ঠিত নির্বাচন ব্যবস্থা, সেই ব্যবস্থাকে তছনছ করা মানে গণতন্ত্রকে ধ্বংস করা, বড় ধরনের অপরাধ। সেই ধরনের একটা মামলা ফর্ম তারা না করে তারা ওই প্রচলিত একটা মানে হত্যা চেষ্টা, মানে আপনি কি বলবেন আর, মানে এটা এত বড় দুঃখজনক যে আমরা দেখতে পাচ্ছি যে সে তো অবশ্যই অপরাধী, হুম। কিন্তু সেটা অন্য অপরাধের দায়ে সে অভিযুক্ত হবে, তাকে চট করে ঢুকাই দিল, মানে সহজ জিনিস। দেখলেন না, মানে ধরেন আপনার গায়ে ব্যথা জ্বর হইলে আপনি কি একটা প্যারাসিটামল খাও, এইসব প্যারাসিটামল খাওয়াই দিচ্ছে, হত্যা চেষ্টা নামক একটা প্যারাসিটামল খাওয়াই দিচ্ছে।